টি-20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত, পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। চ্যালেঞ্জ থাকলেও বাজেটকে বাস্তবায়নযোগ্য বললেন প্রধানমন্ত্রী। বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার আশাবাদ। সমাবেশে উত্তাল রাজধানী, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার বিএনপি। মেড ইন লন্ডন আখ্যা দিলেন ওবায়দুল কাদের। উড়িয়ে দেয়া হলো সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা। বউয়ের আত্মীয়দের নামেও অঢেল সম্পদ এনবিআর কর্মকর্তা ফয়সালের। এবং কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকল প্রস্তুতি সম্পন্ন, 44 দিনের জন্য কোচিং সেন্টার বন্ধ। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও 2024-25 অর্থ বছরের বাজেট বাস্তবায়নযোগ্য। বাজেট আলোচনার সমাপনী বক্তব্যে সংসদ নেতা আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। 2040 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা উল্লেখ করে বিদ্যুতে উৎপাদনে ভর্তুকি কমিয়ে আনার পরিকল্পনাও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। বাজেট আলোচনার শেষ দিনে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশের উন্নয়নে তার সরকারের নেয়া নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি সকল ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে উন্নয়নকে আমরা দৃশ্যমান করেছি। বাজেট বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জের কথা স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন, এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও দেশের মানুষের কষ্ট লাঘবে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমরা এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। নীতি সুদের হার 8.5% উন্নীত করা হয়েছে এবং নীতি সুদ হারের করিডোরে ঊর্ধ্বসীমা 10% নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষাক্ষেত্রে নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা ইতিমধ্যে প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনাল স্তরে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত 465 কোটি কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এটা আর কোন সরকার কোনদিন করতে পারেনি। প্রায় 1495টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। যেখানে বিদ্যালয় ছিল না, আমরা করেছি। 2040 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আগামী দিনে বিদ্যুতে দেয়া ভর্তুকি কমিয়ে আনবে সরকার। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির নেতাকর্মীদের সবথেকে বড় আতঙ্কের নাম তারেক রহমান, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আন্দোলনে এখন আর জোর নেই। শনিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় কেন্দ্রীয় নেতারা জানান, আইনি লড়াই ছাড়া বেগম জিয়ার মুক্তির কোনো সুযোগ নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে 23 বঙ্গবন্ধু এভিনিউ এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা হলেও এটি রূপ নেয় সমাবেশে। দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে 24টি থানা ও 75টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন। তবে সমাবেশে ব্যানার টাঙানো নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। আপনাদের এই যে সামনে আপনি দাঁড়িয়েছেন, এই দাঁড়িয়েলা, এই যে দাঁড়িয়েলা, হ্যাঁ আপনার টাঙানো কেন? আপনাদেরকে নিয়ে গর্ব করবো।
গর্ব করবো নাকি আপনার তিরস্কার করবো? বারবার দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নিষেধ করার পরেও নেতা কর্মীরা ব্যানার উঁচু করে সমাবেশে অংশ নেয়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতারাও ব্যর্থ হন সমাবেশে শৃঙ্খলা ফেরাতে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। আপনারা নিশ্চয়ই আপনাদের প্রিয় দলটিকে তামাশায় পরিণত করতে চান না। আর আপনারা যারা ব্যানার নিয়ে আসেন, নেতারা নিয়ে আসেন, মিছিল নিয়ে, আপনাদের তো একটু লজ্জা শরমও নাই যে এখানে বারবার বলার পরে সেটা আপনারা বন্ধ করেন। মহানগরের নেতারা ছাড়াও কথা বলেন কেন্দ্রীয় নেতারা। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স উল্লেখ করে নেতারা বলেন, আইনি লড়াই ছাড়া বেগম জিয়ার মুক্তি কোনো সুযোগ নেই। যারা আমেরিকায় এমনকি মালয়েশিয়ায় টাকা পাচার করে, জালিয়াতি করে, দুর্নীতি করে সম্পদের পাহাড় করেছেন, সেই দুর্নীতিবাজদেরকেও গ্রেফতার করতে হবে, বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। তবেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম আরো বেগবান হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির পথ একমাত্র আইনিভাবে খোলা আছে। আইনি পথে লড়াই করেন, আইনে যান, আদালতে যান, মুক্তির জন্য আবেদন করেন। বিকল্প রাস্তা আছে। সব শেষে যদি আইনি লড়াই হেরে যান, তারপরে তো মহামান্য রাষ্ট্রপতির কাছেও আপনাদের যাওয়ার সুযোগ আছে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলনের জন্যই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচি এখন মেড ইন লন্ডন। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। তারেক রহমান আতঙ্কের নাম। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, দুর্নীতি করলে কাউকে ছাড়া হবে না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগস্টের পরই জেলা পর্যায়ে সমাবেশে বক্তব্য রাখবেন দলীয় প্রধান শেখ হাসিনা। ক্ষমতার দাপট কেউ দেখাবে না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে। দলের নেতা কর্মীদের ক্ষমতার দাপট না দেখিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার ক্ষমতায় থাকা মানেই দেশ ধ্বংস হওয়া, আর খালেদা জিয়া মানেই গণতন্ত্র, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে খালেদা জিয়ার মুক্তিকে যুক্ত করে রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচির প্রথম দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এতে অংশ নিয়ে নেতারা বলেন, জিয়া পরিবার বাঁচলে দেশ বাঁচবে, তাই খালেদা জিয়াকে মুক্তি না দিলে আসবে আরো কঠোর কর্মসূচি। সরকার যদি অতি সত্বর তাকে মুক্তি দিয়ে বিদেশি চিকিৎসার ব্যবস্থা না করে কঠিন থেকে কঠিনতর আন্দোলনে এদেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে। জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের জনগণ বাঁচবে। যারা বাংলাদেশের বিপক্ষে, আমরা তাদের বিপক্ষে। সমস্ত বহনার স্রোতকে এক জায়গায় মিলিয়ে এই স্রোত প্রবাহিত করে গণভবনে গিয়ে ধাক্কা দিয়ে যাবে, তাদের রক্ত কারণ ভেসে প্লাবনে চলে যায়। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, খালেদা জিয়ার সুস্থতা শুধু তার নিজের জন্য নয়, দেশের মানুষের জন্যও প্রয়োজন। দেশে এখন অন্যায় ন্যায়ে পরিণত হয়েছে, তাই প্রতিরোধ গড়ে তোলা সবার কর্তব্য। যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু নাই। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র আর খালেদা জিয়াকে আলাদা করে দেখার সুযোগ নেই। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্ধুগণ। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে বন্ধুগণ। অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যে আসুন, আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করছি, যুগপৎ আন্দোলন করছি, আজকে দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলি। বর্তমান সরকার ভারতের সাথে দেশবিরোধী চুক্তি করেছে বলে আবারও দাবি করেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে চুক্তি করেছে
এই চুক্তিকে তারা বারবার করে আমরা শুধু নই, আজকে দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। বর্তমান লুটেরা বর্বরদের হাতে দেশ নিরাপদ নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্বরদের হাতে, লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চাঁদাবাজি অব্যাহত থাকলে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। শনিবার বিকেলে জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে দীর্ঘদিন ধরে ঘাটতি বাজেট হচ্ছে, তাই ট্যাক্সের টাকায় নয় ঋণের টাকায় উন্নয়ন হচ্ছে। বিস্তারিত রাফিয়া ফারজানার প্রতিবেদনে। এখানে একটা কথা আছে যে জাতীয় সংসদে উত্থাপিত 2024-25 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাজেটকে উচ্চবিলাসী ও বাস্তবায়ন অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন। জিএম কাদের বলেন, চাঁদাবাজি অব্যাহত থাকলে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না, তাই পরোক্ষ কর কমানোর পরামর্শ দেন তিনি। পরোক্ষ করের চাপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, সাধারণ মানুষ কষ্ট পাবে। একদিকে আমরা বাজেট বাস্তবায়ন করতে গিয়ে যদি আমরা বেশি কর আরোপ করতে চাই, মূল্যস্ফীতি হবে, আর যদি আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে কর আরোপ না করে ব্যাংকের থেকে নিতে চাই, তাহলে চাকরি বাকরি বেকারত্ব বাড়তে থাকবে। কালো টাকা সাদা করার সুযোগকে সমালোচনা করে জিএম কাদের বলেন, অর্থমন্ত্রী বলেছেন অনেকে ট্যাক্স দেওয়ার সময় ভুলের সঠিক হিসাব না দেয়ায় সাদা টাকা কালো হয়ে যায়। এ তথ্য সঠিক নয়। যারা কালো টাকা বানাচ্ছে তারা ইচ্ছে করে কালো টাকার পাহাড় বানাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের দাবিও জানান তিনি। ট্যাক্স যারা ফাঁকি দেন তারা কোনো ভুল করেন না, তারা হিসাব নিকাশ করেন এবং কোথায় কি রাখলে কিভাবে করা যাবে সেটা বুঝেই তারা করেন। ফাঁকি দেন ফাঁকির নামে চাপে পড়েন যারা কোনো ফাঁকি দেওয়ার চিন্তা করেন না। তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড মহামারীর প্রকোপ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা কারণে সারা বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক মন্দার ধাক্কা লাগে। অনেক দেশ এর থেকে উত্তরণের উপায় বের করলেও আমাদের অর্থনীতি এখনো নিম্নগামী। এই অবস্থা থেকে উত্তরণ এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। প্রচুর পরিমাণে দুর্নীতি হয় এবং দুর্নীতির অর্থে লুটপাট হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে তোলা সাদিক অ্যাগ্রোর স্থাপনা। নিজেরা সরিয়ে নেওয়ার কথা বলে উল্টো আবারও দখলের চেষ্টা করায় খামারের সব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে আগের অবস্থায় না ফেরানো পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এম এ আজিমের রিপোর্ট। সকালে ভাঙা অংশ সরিয়ে আবারও অ্যাগ্রোর কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছিল সাদিক অ্যাগ্রো। বেলা 12টার পর তৃতীয় দিনের মতো ঢাকা উত্তর সিটির দল পৌঁছায় সেখানে। শুরু হয় উচ্ছেদ অভিযান। ভাঙচুরের মধ্য থেকে গবাদি পশু নিয়ে ছুটতে থাকে সাদিক অ্যাগ্রোর শ্রমিকরা। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিজেরা সরিয়ে নেয়ার কথা বলে দখল চেষ্টা করায় এমন সারসী অভিযান তাদের। নিজেরা ভেঙে নেবেন, এনারা নিজেরা ভাঙলেন না। গতকালকে সারাদিন সময় দেওয়া হলো, ওনারা নিজেরা ভাঙলেন না, ওনারা এসে আবার আজকে সময় চাচ্ছেন। এ সময় খাল দখল করা সব স্থাপনা ভাঙা হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ফিরে আনা হবে খালের আগের প্রবাহ। খালের পাশে যে সকল অবৈধ স্থাপনা আছে, এখানে সম্পত্তি বিভাগের প্রধান সম্পত্তি কর্মকর্তা আছেন, সার্ভেয়ার টাইভেয়ার, আমরা দেখেছি অবৈধ স্থাপনাগুলি আমরা উচ্ছেদ করছি। স্থানীয়রা বলছেন, খালের সাবেক অবস্থা ফিরে আনতে এখনও ভাঙতে হবে একাধিক বহুতল ভবন। সেটি কতটা সম্ভব হবে তা নিয়েও সন্দিহান তারা। পাশে জমি উচ্ছেদ হয়েছে, খালের জমিতে এই যে বিল্ডিং খাল, মেন খালে খাল যেটা দেখা যাইতেছে যে খালটা একবারে সোজাই ছিল, তাহলে এই বাড়িঘর তো আপনার খালের ভিতরে পড়ার কথা। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল আগের অবস্থায় ফিরিয়ে নিতে গত 27 জুন প্রথম উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তার পরের দিন দড়ি ও বাঁশ দিয়ে আবারও দখল চেষ্টা চালায় সাদিক অ্যাগ্রো। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে, নতুন নতুন কৌশলে ফাঁদ পাচ্ছে সাইবার অপরাধীরা। ভুক্তভোগী বেশিরভাগই 18 থেকে 30 বছর বয়সী।
শুধু মতিউর রহমান নয়, এনবিআর এর আরেক কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের সম্পদের তথ্য বের হয়ে আসছে একের পর এক। নিজের চেয়ে বউয়ের আত্মীয়দের কাছে বিপুল সম্পদ রাখেন ফয়সাল। এবার তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে মতিউরের মতো তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিও নিজেকে বাঁচাতে বিভিন্ন মহলে তদবির শুরু করেছেন। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। রাজধানীর সিদ্ধেশ্বরী সড়কের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ঠিক উল্টো পাশে রূপায়ণ স্বপ্ননীলয় ভবন। এখানে 85 কাঠার উপর নির্মিত 4টি ভবনের একটি 4 নং ভবনে গেল বছর সুবিশাল ফ্ল্যাট কেনেন রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। 3000 বর্গফুটের ফ্ল্যাটটির বর্তমান বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা। নিজের দুর্নীতি আড়াল করতে ফ্ল্যাট কিনেছেন শ্বশুর আহমেদ আলীর নামে। 4 নম্বর ভবনের 10 তলার এই ফ্ল্যাটটিতে ফয়সাল বসবাস করলেও সেখানে পাওয়া যায়নি তাকে। মতিউরের সব সম্পত্তি স্ত্রী সন্তানের নামে হলেও ফয়সাল শ্বশুর বাড়ি প্রিয়। তার শ্বশুর ও শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসেবে প্রায় 19 কোটি টাকা জমা এবং উত্তোলনের তথ্য পেয়েছে দুদক। শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী হলেও তার নামে 10টি ব্যাংক হিসেবে জমা হয় 7 কোটি টাকা। ফয়সালের শ্যালক আফতাব আলীর 6টি ব্যাংক হিসেবে 1 কোটি 55 লাখ টাকা জমার তথ্য পেয়েছে দুদক। শুধু ঢাকাতেই নয়, নিজের গ্রামের বাড়িতেও ফয়সালের রয়েছে অডেল সম্পদ। খুলনা মহানগরীর মজগুন্নি এলাকার নেসারিয়া মাদ্রাসার পাশে প্রায় 2 বিঘা জমির ওপর গড়েছেন আলিশান 3 তলা বাড়ি। মজগুন্নি আবাসিক এলাকায় রয়েছে প্রায় 2 বিঘার জমির একটি ফ্ল্যাট। ফয়সালের স্ত্রী ঘোরেন বিলাসবহুল হ্যারিয়ার গাড়িতে করে। এদিকে গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে খোঁজ মিলেছে মতিউরের একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে 100 কোটি টাকা। 100 কোটি টাকার সম্পদ ভোগ করা তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি দাম্ভিকতা দেখালেও দুর্নীতি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী গেল বুধবার উজান ভাটি রেস্টুরেন্টে বৈঠক করেন নরসিংদী রায়পুরা উপজেলা ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে। বৃহস্পতিবার যোগ দেন উপজেলা পরিষদের বৈঠকে। এর আগে সাক্ষাৎ করেন একজন প্রভাবশালী নেতার সঙ্গে। যোগাযোগ করছেন প্রশাসনের বিভিন্ন স্তরে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় না আনা গেলে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। ক্ষমতার ব্যবহার, এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিং এর যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাবদিহিতার নিয়ে আসা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রোববার শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। বন্যা পরিস্থিতির কারণে শুধু সিলেট বিভাগের পরীক্ষা 9 জুলাই শুরু হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে, তবে বিসিএস প্রস্তুতি কোচিং খোলা থাকবে। গেল 5 জুন কোচিং বন্ধের নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবারের পরীক্ষায় মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,725টি এবং কেন্দ্র সংখ্যা 9,463টি। দেশের বাইরে এবার 281টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। ভারত সাউথ আফ্রিকা ফাইনাল উপভোগ করতে নগরবাসী জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। সরাসরি যাচ্ছে তার কাছে। রাহাত, দ্রুত পড়েছে ভারতের উইকেট, ফাইনালও জমে গেছে। টিএসসির দর্শকরা ফাইনাল কেমন উপভোগ করছেন? ধন্যবাদ। যেমনটি জানেন যে চলছে বিশ্বকাপ, টি20 বিশ্বকাপ। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি টিএসসিতে এবং এখানেও কিন্তু বিশ্বকাপের যে উন্মাদনা ক্রিকেট প্রেমীদের মাঝে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের মাঝে যে কয়েকজন দর্শক রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি যে তারা এই খেলা নিয়ে কি ভাবছেন। তো আমরা এখন একজন দর্শকের কাছে যাব, যার কাছ থেকে আসলে জানতে চাইবো খেলার ঠিক এই মুহূর্তটাতে তিনি কি ভাবছেন এই খেলা নিয়ে। জি ভাইয়া, একটু কথা বলবো আপনার সাথে। যে আজকে এই যে খেলাটি হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, তো এই খেলাটিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার 3টি উইকেট পড়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে খেলার সর্বশেষ সংবাদ।
রাহাত, অনেক ধন্যবাদ আপনাকে। টিএসসি বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের খবর এবং দর্শক প্রতিক্রিয়া জানছিলাম টিএসসিতে সহকর্মীর কাছে। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে সাইবার অপরাধ। নতুন নতুন কৌশলে প্রতারণা ফাঁদ পাচ্ছে অপরাধীরা। এতে পা দিচ্ছে উঠতি তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে সময় মতো অভিযোগ দায়ের না করা এবং আইনি দুর্বলতার কারণে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। প্রযুক্তি খাতে দেশ যত এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে সাইবার অপরাধ। এতে ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ক্ষতির শিকার হচ্ছে মানুষ। চলতি বছরের এক গবেষণায় দেখা গেছে সাইবার অপরাধে ভুক্তভোগীদের মধ্যে সর্বোচ্চ ৭৮.৭৮% বয়সী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মাত্র ১৮.৭৫% পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা ২০২৪ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিক্যাফ। এতে সাইবার অপরাধ বিশ্লেষণ ও এর নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা। এটি আশ্চর্যজনক একটি তথ্য আমাদের জন্য। এখানে দেখা গেছে বয়সভিত্তিক MFS হ্যাকিংয়ের শিকার ভুক্তভোগীদের মধ্যে শিশু ও তরুণের হার সমানুপাতিক। অনলাইন গ্যাম্বলিং বলতে যে মামলাগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টে হচ্ছে তার আড়ালে আছে মানি লন্ডারিং। পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ জানান, নতুন আইনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে হয়। বিষয়টি জানাজানি হওয়ায় সব প্রমাণ মুছে ফেলে অপরাধীরা। দ্রুত আইনে শরণাপন্ন হওয়ার পরামর্শও দেন তিনি। আমার মনের মধ্যে শঙ্কা থাকার কারণে বা পারিবারিক ভয়, সামাজিক ভয়, এগুলো থেকে যখন আমি একটি রিপোর্ট একটু দেরিতে আমি সাবমিট করব, ততক্ষণে কিন্তু এটার গ্র্যাভিটি বা এই এভিডেন্স রাখার মতো অবস্থাটা আর থাকে না। আমাদের কাছে আসার আগে যদি আপনারা থার্ড পার্টি কারো কাছে যান যে আমার ফেসবুক আইডিটা ঠিক করে দাও বা আমার ইনস্টাগ্রাম আইডিটা ঠিক করে দাও, ইউ মাইট বি সেকেন্ড টাইম ভিকটিম এগেইন। আর বিটিআরসি মহাপরিচালক বলেন, অপরাধ নিয়ন্ত্রণে টেলিকম আইনে সংশোধনের কাজ চলছে। বিটিআরসির আইনে যারা গ্রেফতার হয় তাদের আর এটা হচ্ছে গিয়ে জামিনযোগ্য অপরাধ। তো আমাদের জন্য যেটা প্রবলেম যেটা হয়, যেমন ছোট্ট এক্সাম্পল, আমাদের অবৈধ ভিআইপি যারা ব্যবহার করে, আমরা অনেক কষ্ট করে অনেক এফোর্ট নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অবৈধ ভিআইপি এর অভিযান করি, আর অভিযানে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। বাট নেক্সট ফাইন মর্নিং উই ফাইন্ড দ্যাট ওই গ্রেফতারকারী ব্যক্তি উনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো এগুলি আমাদের আইনের দুর্বলতা আছে, আমরা এটি নিয়ে কাজ করছি। আমাদের টেলিকম আইন সংশোধনের কাজ চলছে। নিরাপদ সাইবার স্পেস নিশ্চিতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। সড়কে আবারও মৃত্যুর মিছিল, বিভিন্ন জেলায় একদিনে 7 জনের মৃত্যু, আহত কমপক্ষে 15 জন। কখনো কি শুনেছেন একজন শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনা না করিয়ে হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে বেতন ঠিকই নিচ্ছেন? দেশের বাইরে থেকে এমনকি এই ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়, যেখানে একজন শিক্ষিকা দেশের বাইরে থেকে নিজ দেশের বিদ্যালয়ে সশরীরে না থেকেও হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে তুলছেন বেতন। এবং একজন শিক্ষিকার এ ধরনের জালিয়াতিতে শিক্ষা অফিসের কোনো প্রকার ব্যবস্থা নেই। সুমন কবিরের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ফৌজিয়া ফারিহা। ছিলেন সিঙ্গাপুরে আর বিদ্যালয়ে হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে তুলেছেন বেতন, এমন গুরুতর অভিযোগ তাসলিমা আক্তার নামে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকার বিরুদ্ধে। তার অনুপস্থিতিকে হাজির দেখিয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশও করেছেন খোদ সহকারী শিক্ষা অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এর সঠিক ব্যাখ্যা চেয়ে 3 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে ওই শিক্ষিকাকে নোটিশ দেন উপজেলা শিক্ষা অফিসার। এর মধ্যে সেই শিক্ষা অফিসার বদলি হয়েছেন, কিন্তু নোটিশের জবাব আর দেননি ওই শিক্ষিকা। গত বছরের 3 আগস্ট থেকে 17 আগস্ট সিঙ্গাপুর প্রবাসী স্বামীর কাছে যাওয়ার জন্য ছুটি নেন তাসলিমা। ছুটি শেষে 18 আগস্ট কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও তিনি দেশে ফেরেন 3 সেপ্টেম্বর।
দেশে ফিরে তিনি বিদ্যালয়ের হাজিরা খাতায় 15 দিনের ছুটি বাদে বাকি 15 দিনের হাজিরায় স্বাক্ষর করে তোলেন বেতন। এদিকে বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য 5 সেপ্টেম্বর পূর্ববর্তী আগস্ট মাসের 20 তারিখে বিদ্যালয়ে যোগদানের জন্য শিক্ষা অফিসে আবেদন জমা দেন। পেছনের তারিখে দেয়া এই আবেদনে সুপারিশ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন নবী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আম্বিয়া খাতুন। জালিয়াতির মাধ্যমে করা এই আবেদনে সহকারী শিক্ষা অফিসারের সুপারিশ করা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। মোতাহের বিল্লাহ তাকে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে 3 কার্যদিবস সময় দিয়ে শোকজ করলেও শিক্ষিকা সেই নোটিশেরও কোনো তোয়াক্কাই করেননি। একজন শিক্ষিকার এমন জালিয়াতিতে এখনো কোনো প্রকার ব্যবস্থা না নেয় শিক্ষা অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছে জানতে চাইলে কালক্ষেপণ করেছেন তিনি। এটা আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। আমি মুরাদনগরে আছি, আপনি কি মুরাদনগরে আছেন? তাহলে দেখা হবে। না, আমি সরাসরি কথা বলতে চাই। আপনি কোথায় আছেন? আপনার অফিসের ঠিকানা বলেন, আমি বলতে চাই না, আপনার সাথে সরাসরি কথা বলবো। ঘটনাটি স্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আম্বিয়া খাতুন। ছুটি আসলে চাইছিল 1 মাসে, ছুটি চাইছিল 1 মাস, আমাদের অফিস সেটা গ্রান্ট করছে না। 2 জন না সিঙ্গাপুর গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, 15 দিনের ছুটি কি হয়? আমি তো ওর আগে বলছি তুমি এটা যেভাবে বৈধ হয়, ওইভাবে এটা বৈধ করার চেষ্টা করো। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। আমি সেটা দেখতেছি, শোকজ করেছি, আবার দ্বিতীয় শোকজে পাঠানো হচ্ছে, সেটাও ড্রাফট হয়ে গেছে, 2-1 দিনের ভিতর যাবে। তাকে বিভাগীয় ভাবে একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে, আর এটা পদক্ষেপ অলরেডি নেওয়া হচ্ছে। বিষয়টি নজরে এসেছে জেলা শিক্ষক কর্মকর্তা শফিউল আলমের। উপজেলা থেকে রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে একরের পর একর পটল ক্ষেত সহ বিভিন্ন ফসল। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বন্যার পানি নেমে গেলে ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহায়তা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানার পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। নষ্ট হয়ে যাওয়া পটল ক্ষেত সরিয়ে নিচ্ছেন কৃষকরা। গেল কয়েকদিনের বন্যার পানিতে তলিয়ে মরে গেছে সব পটল গাছ। এ দৃশ্য কুড়িগ্রাম সদরের 5গাছি ইউনিয়নের চর সিতাই ঝাড় এলাকার। জেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারে অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের দৃশ্যও একই রকম। এসব নদ নদীর অববাহিকায় কৃষকদের পটল, আমন বীজতলা, চীনাবাদাম ও পাট সহ বিভিন্ন ফসলের ক্ষেত বন্যায় ক্ষতিগ্রস্ত হয় চরম বিপাকে পড়েছেন কৃষক। গতবারকার হিসেবে এই বছর মোটামুটি ক্ষয়ক্ষতি অনেক বেশি ছিল। বন্যা আসার কারণে পটল চাষ করা হয় নাই, পটল নষ্ট হয়ে গেছে। আবাদ হয়েছে, ভালোই হয়েছে। বন্যা আসিয়ে তলে যায় জাঙালি মালি সব ভাঙি চুরি গেল। প্রত্যেক বছরে এইরকম বন্যা হয়, পটল শেষ হয়ে যায়। আমার বলি নয়, এই এলাকাটা পুরেটা এই বন্যাতে পটল চলে যায়। এবারের বন্যায় জেলার 9 উপজেলা নিমজ্জিত হয়ে 1320 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রায় 3000 কৃষককে সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এখন শাকসবজি এবং মরিচ করার এখনও সময় রয়েছে এবং তাদের তালিকা তৈরি করা হচ্ছে। যদি প্রণোদনা সহযোগিতা করেন তাহলে তাদেরকে আমরা প্রণোদনা সহযোগিতা করতে পারব। কৃষি প্রণোদনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। শনিবার সকালে পুরান ঢাকা থেকে শুরু করে গুলিস্তান, পল্টন, মালিবাগ, রামপুরা, বাড্ডা, নতুন বাজার এলাকায় মুষলধারে বৃষ্টি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন অনেকে। এদিকে 72 ঘন্টা পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকেই ঝরছে বৃষ্টি। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আবারও সড়কে ঝরল প্রাণ। দেশের বিভিন্ন জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 7 জন। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এর মধ্যে গাজীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে প্রাণ যায় ভাতিজার। চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে মারা গেছেন একজন। ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে চালকের। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট।
সকাল থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এতে বৈরী আবহাওয়ায় সড়কে বাড়ে দুর্ঘটনা। বৃষ্টি হওয়ায় শনিবার সকাল 9টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মারা গেছেন এক যাত্রী, আহত হয়েছেন কমপক্ষে 10 জন। খবর পেয়ে বাসটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় যান চলাচল। জানা যায় চট্টগ্রাম থেকে ফেনীমুখী স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি ফৌজদারহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এছাড়া রাউজানে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। ময়মনসিংহের ভালুকায় ইউটার্ন নেয়ার সময় বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন এনা পরিবহনের একটি বাসের চালক। সকাল 6টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢালিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাতিজা সহ 2 জনের, আর আহত হয়েছেন আরও 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায় মাওনা কালিয়াকৈর সড়কের বদরিডাঙ্গা এলাকায় সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার 3 যাত্রী আহত হয়। হাসপাতালে নেয়ার পথে 2 জনের মৃত্যু হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন চালকের সহকারী। ট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। হরিণচড়া বাজার এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনার কবলে পড়ে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে শুরুর ধাক্কা কাটিয়েছে ভারত। অক্ষরের রান আউটে ভাঙল 72 রানের জুটি। চ্যালেঞ্জ থাকলেও বাজেটকে বাস্তবায়নযোগ্য বললেন প্রধানমন্ত্রী। এবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার আশাবাদ। সমাবেশে উত্তাল রাজধানী, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার বিএনপি। মেড ইন লন্ডন আখ্যা দিলেন ওবায়দুল কাদের। গুড়িয়ে দেওয়া হলো সাদিক একদর অবৈধ স্থাপনা। বউয়ের আত্মীয়দের নামেও অঢেল সম্পদ এনবিআর কর্মকর্তা ফয়সালের। এবং কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকল প্রস্তুতি সম্পন্ন, 44 দিনের জন্য কোচিং সেন্টার বন্ধ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ।